জেনেসিস পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন সেন্টারের এফসিপিএস পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত নিউরোলজি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আইএমসিআই আইইউআইসিএফ এর টপ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জেনেসিস পক্ষ থেকে আমি আছি ডক্টর ফিরোজ মাহমুদ। এফসিস পার্ট 1 পাস করেছি পিজিটিক্সে, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে এমডি ফিজিওথেরাপিস্ট হিসেবে অধ্যয়নরত রয়েছে। আমাদের আজকের টপ ক্লাস যে টপিকগুলো নিয়ে নিউরোলজি গ্রোথ ডেভেলপমেন্ট আইএমসিআই অ্যান্ড আইওআইসি। তো এই ক্লাস শুরুর পূর্বে যেটা বলতে চাই, নিউরোলজি একটি একাই গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার জন্য। এখানে অসংখ্য বিষয় রয়েছে যেগুলো থেকে এসবি এমসিকিউ আসা সম্ভব, ভুল হওয়া সম্ভব। আমরা খেয়াল রাখবো পড়ার সময় এই টপিকগুলো যেন সতর্ক থাকি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আইএমসি আইওএসিএফ অনেক ছোট দুইটা অধ্যায়, অনেক ছোট কলে করে দুইটা অধ্যায়, কিন্তু এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তাই আমাদের অতিরিক্ত সতর্কতা থাকবে। এখানে অনেক ছোট ছোট টপিক থেকে প্রশ্ন আসে, কিছুটা কনফিউশন তৈরি হয়, ভুল হয়। আমরা চেষ্টা করবো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার, যেন কোনো ধরনের কোনো অসচেতনতাবশত ভুল না হয়। প্রথম এমসিকিউ 1 থেকে 15। প্রথম যেটা প্রশ্ন আছে, A 2 hours old boy presented with history of delayed crying, convulsion for 2 times, constricted pupils. The boy may have following sequelae. আচ্ছা, সিনারিওতে যেটা কি বলা হয়েছে যে ডিলেড ক্রাইং 2 ঘন্টা, বাচ্চার একটা ছেলের বয়স 2 ঘন্টা, ডিলেড ক্রাইং ফার্স্ট ফ্লু, সেকেন্ড ফ্লু, কনভালশন ফর 2 times এন্ড কনস্ট্রিক্টেড পিপলস। আমরা যেটা জানি যে ডিলেড ক্রাইং এর যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমরা ফার্স্ট আমাদের যেটা ডায়াগনোসিস হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, সাথে কনভালশন ফর 2 times এন্ড কনস্ট্রিক্টেড পিপলস, এটা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি গ্রেড 2। আমাদের ডায়াগনোসিস আগে কনফার্ম করে নিলাম। এখানে কিন্তু ডায়াগনোসিস জানতে চাইনি, বলা হয়েছে যে এই কন্ডিশনে যে বাচ্চাটা আছে তার কি কি পরবর্তী সিকুয়েলি থাকতে পারে, বা কি কি পরবর্তীতে তার কমপ্লেক্স তৈরি হতে পারে। তাহলে আমাদের প্রথম ডায়াগনোসিসটা বের করতে হবে। ডায়াগনোসিস না বুঝলে আমি কখনোই বুঝতে পারবো না। শুধুমাত্র কয়েকটা একটা সিনারিও দিয়ে তো আমি কখনোই বুঝতে পারবো না যে আমার এই প্রশ্নের উত্তরটা কি। আমার ডায়াগনোসিস কনফার্ম, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। এখন আমি এর সিকিউরিটি কি থাকতে পারে? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কমপ্লিকেশনে আমরা মোল্লা স্যারের বই থেকে যদি দেখি, যেটা থাকে সেরেব্রাল পলসি থাকে, ক্রেনিয়াল নার্ভ পলসি থাকে, এপিলেপসি অর সিজার ডিসঅর্ডার হতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে, লার্নিং প্রবলেম হতে পারে, ডিফনেস থাকতে পারে, ভিজুয়াল প্রবলেম থাকতে পারে, মাইক্রোকেফালি থাকতে পারে। মোরলেস এই কয়েকটা কমপ্লিকেশন হয়। এর মধ্যে কোনটা কোনটা আছে? আমাদের সেরেব্রাল পলসি 1 নম্বরে আছে, 2 নম্বরে ম্যাক্রোকেফালি আছে। ম্যাক্রোকেফালি না, মাইক্রোকেফালি হবে। এটা হলো আমাদের ফলস অ্যান্সার। ডিফনেস থাকতে পারে, এটা ট্রু। 2 নাম্বার ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কমপ্লিকেশনের মধ্যে পড়ে না, বা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া সিকুয়েল হিসেবে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয় না, এবং ভিজুয়াল প্রবলেম থাকতে পারে। এটা ট্রু অ্যান্সার। তাহলে আমাদের ট্রু অ্যান্সার হবে 1, 3, 5 ট্রু, বি আর ডি আমাদের ফলস। দেখেন 1, 3, 5 ট্রু, বি আর ডি ফলস। যেটা এগুলো আগেই বলে ফেলেছি, এই অংশটা ভালো মতো করে রাখবেন, ভালো মতো এটা মনে রাখতে হবে। আমি যেই কথাগুলো বলেছি এখান থেকেই বলা হয়েছে। এই অংশটুকু যখন করবেন আলাদাভাবে গুরুত্ব দিবেন। এর সাথে সাথে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আমরা আরো অনেক কিছু করবো, আমাদের পরবর্তীতে আরো প্রশ্নের মাধ্যমে সেগুলো আসবে। তবে এই প্রগনোসিস অংশটুকু আমাদেরকে ভালো মতো জানা রাখতে হবে। এখান থেকে এসবি আসাও সম্ভব। A baby delivered by cesarean section weighing 4,500 grams came to neurology OPD. From baby's father's history, it is revealed that mother was suffering from gestational diabetes mellitus. The baby may suffer from following complications. আচ্ছা, এখানে একটা সিনারিও দেওয়া আছে, যেখানে প্রথমত যেটা বলা হচ্ছে যে বাচ্চা সিজারিয়ান সেকশন হয়েছে, কারণ বাচ্চার ওজন 4,500 গ্রাম। আমরা যেটা জানি যে একটা হেলদি নিউনেটের বার্থ ওয়েট সাধারণত 2.5 কেজি থেকে 4 কেজির মধ্যে হয়, এভারেজ হয় 3.5 কেজির মতো। তাহলে আমার এখানে বাচ্চার ওজন বেশি, ম্যাক্রোসোমিয়া আছে। আমরা হিস্ট্রি থেকে জানতে পারছি বাচ্চার মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তার মানে আমরা এই বাচ্চার ক্ষেত্রে ডায়াগনোসিস লিখতে পারি ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার। তাহলে আমাদেরকে দেখতে হবে একজন ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদারের যে কমপ্লিকেশনগুলো আছে তার কোনটা কোনটা এই অপশনের মধ্যে রয়েছে। ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদারের মেটাবলিক কমপ্লিকেশন হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া ফার্স্ট, হাইপোক্যালসেমিয়া হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে। তার রেসপিরেটরি প্রবলেম হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস থেকে রেসপিরেটরি আরডিএস হতে পারে, সিটিএন হতে পারে, পারসিস্টেন্ট পারমানেন্ট হার্ট প্যালপিটেশন হতে পারে। তার হাইপারবিলিরুবিয়া হতে পারে। তার যেহেতু ম্যাক্রোসোমিয়া, তার বার্থের সময় বার্থ ইনজুরি হতে পারে। তার পলিসাইথেমিয়া হাইপার ভিসকোসিটি থাকে, যেটা তাকে রিস্কি করে ফেলে স্ট্রোক, রেনাল থ্রম্বোসিস এগুলোর জন্য। তার কনজেনিটাল কিছু অ্যানোমালি থাকতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে, নিউরোলজিক ডিফেক্ট থাকতে পারে, রেনাল অ্যানোমালি থাকতে পারে। আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে কোনটা কোনটা আছে? হাইপোগ্লাইসেমিয়া মোস্ট কমন কমপ্লিকেশনস, ওকে ইট ইস ট্রু। অ্যানিমিয়া নো, অ্যানিমিয়া না, পলিসাইথেমিয়া থাকে। হাইপারক্যালসেমিয়া ফলস অ্যান্সার, এটা হবে হাইপোক্যালসেমিয়া। স্পাইনা বাইফিটা থাকতে পারে, স্পাইনা বাইফিটা ইজ অ্যান এক্সাম্পল অফ নিউরোলজিক ডিফেক্ট অ্যান্ড স্ট্রোক হতে পারে। বলে ফেলেছি যে পলিসাইথেমিয়া হাইপার ভিসকোসিটি থাকে, যেটাকে বেবিটাকে স্ট্রোকের জন্য রিস্কি করে ফেলে। আমাদের সঠিক উত্তর হবে এক, ট্রু অ্যান্সার হবে 1, 4, 5। ট্রু অ্যান্সার আমাদের 1, 4, 5, বি আর সি আমাদের ফলস অ্যান্সার। এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি যে পলিসাইথেমিয়া বি নাম্বারে, সি নাম্বার হাইপোক্যালসেমিয়া, আর ডিআরই ট্রু, কিন্তু কেন ট্রু সেটা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। কমপ্লিকেশন, এটা এবার সরি আবেদ মলসুম বলে তার বই থেকে নেওয়া। আরো একটা কমপ্লিকেশন এর একটা বিরাট বড় একটা নেলসন একটা বিরাট বড় ছক আছে, তবে মোরলেস এই কথাগুলোই সেখান থেকে নেওয়া হয়েছে। এই কথাগুলো এইগুলোই আপনাদের জন্য জানা যথেষ্ট, এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এর মধ্যে থেকে মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, দিস ইজ ফর এসবি। A 2,500 গ্রাম 37 উইকার হেলদি নিউবর্ন শোস ফলোইং ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এখানে বাচ্চার ওজন 2.5 কেজি, নরমাল 37, এটা টার্ম, মানে একটা টার্ম অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। বাচ্চার কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে? সোজা ভাষায় বলতে গেলে একটা হেলদি নিউবর্নের কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে? নিউরোলজি চ্যাপ্টারের একদম শুরুতে মোল্লা স্যারের বইয়ে এটা কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে? প্রথমত বাচ্চার ওজন আমি অলরেডি বলে ফেলেছি, 2.5 কেজি থেকে 4 কেজির মধ্যে হয়। বাচ্চার লেংথ অ্যারাউন্ড 50 সেন্টিমিটার। বাচ্চার ওয়েবসি 35 অ্যারাউন্ড সেন্টিমিটার থাকে। তারপরে এরপরে বাচ্চার কালার সাধারণত পিঙ্ক হয়, তবে পিঙ্কের সাথে অ্যাক্রাল সায়েন্স, অর্থাৎ
বডি পিঙ্ক, কিন্তু পাম অ্যান্ড সোলে চান্স থাকতে পারে, ইটস নর্মাল। এরপর বাচ্চার হার্ট রেট 120 থেকে 160 এর মধ্যে থাকে, এটা 130 থেকে 60 হতে পারে, এটা ভ্যারিয়েবল, ইট ইজ নট ফিক্সড। তবে 120 থেকে 60 এটা আমরা মনে রাখবো। বাচ্চার রেসপিরেটরি রেট 30 to 60 বেস মিনিট হতে পারে। এরপরে বাচ্চার মাসেল টোন নরমাল থাকতে পারে, বাচ্চার রিফ্লেক্স স্ট্রং থাকতে পারে, বাচ্চা ব্লাড প্রেশার 65 to 40 মিলিমিটার এজের মধ্যে হয়, বাচ্চার টেম্পারেচার 95.5 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। একটা নিওনেট সাধারণত প্রায় 18 ঘন্টার মতো ঘুমায়, তারপরে তার মেকোনিয়ামটা উইদিন 24 আওয়ার্স এর মধ্যে পাস করে, তবে সাধারণত 4 থেকে 6 ঘন্টার মধ্যে পাস করে যায়। ইউরিনেশন ইউজুয়ালি 24 আওয়ার্স এর মধ্যে হয়ে যায়, তবে এটা 48 আওয়ার্স পর্যন্ত হতে পারে। একটা নিওনেট ফিজিওলজিক্যাল ফটোগ্রাফিক হয়, দেখবেন নিওনেটোলজিতে যখন ইনশাআল্লাহ পাস করে কাজ করতে যাবেন, সে এমনি চোখ বন্ধ করে রাখে আলোর মাঝে, কিন্তু আপনি তো তার চোখের উপরে হাত দিবেন, দেখবেন সে চোখ খুলে তাকায়, এবং স্যাচুরেশন 90% এর উপরে সাধারণত হয়ে থাকে। তো এখন আমাদের এই যে কথাগুলো বললাম, সেগুলো এখানে কি রয়েছে? সঠিক উত্তর কি রয়েছে? 1 নম্বর অ্যারাউন্ড 50 সেন্টিমিটার, এটা ট্রু। স্লিপস অ্যারাউন্ড 12 আওয়ার্স এ, এটা ফলস। স্লিপস অ্যারাউন্ড 18 আওয়ার্স এ। 12 এবং 18 এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। 16, 17 হলে আমরা ধরতে পারতাম, কিন্তু 19 হলে ধরতে পারতাম, ট্রু বলা যেত। কিন্তু 12 ঘন্টা, এটা অনেক পার্থক্য। এত কম ঘুমায় না। বাচ্চা বাবা-মা বারবার প্রশ্ন করে যে, "আমার বাচ্চা তো সারাদিন ঘুমাচ্ছে।" না, 18 ঘন্টা পর্যন্ত ঘুমায়। হার্ট রেট ইস ট্রু। মোস্টলি পাসেস মেকোনিয়াম উইদিন 15 আওয়ার্স, এটা ফলস। উইদিন 15 না, উইদিন 24 আওয়ার্স মোস্টলি পাসেস মেকোনিয়াম, এবং স্যাচুরেশনটা 85% এর চেয়ে শুড বি 85% না, এটা আরো বেশি হবে। আমাদের সঠিক উত্তর এ আর সি ট্রু, বি ডি ই ফলস। স্যাচুরেশন 95% এর উপর থাকে, ঘুমায় 18 ঘন্টা পর্যন্ত, আর 24 আওয়ার্স এর মধ্যে মেকোনিয়াম পাস করে। এই যে হেলদি টার্ম নিউবর্ন এর যে ক্যারেক্টারিস্টিক রয়েছে আমাদের আবেদ স্যারের বই থেকে নেওয়া, এবং এই অংশটা আমাদেরকে ভালোমতো করতে হবে। এটা যেন কোনোভাবেই ভুল না হয়। এখান থেকে এসবি, এমসিকিউ দুটো সম্ভব। ব্রেস্ট ফিডিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড। এটি একটি খুবই ইম্পর্টেন্ট অংশ। ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড ইন কোন কন্ডিশনে ব্রেস্ট ফিডিং করা যাবে না। ব্রেস্ট ফিডিং ইজ দ্য ইনিশিয়াল ফিডিং, এন্ড ব্রেস্ট ফিডিং ইজ এসেনশিয়াল, ইনিশিয়াল, ম্যান্ডেটরি, অব্লিগেটরি ফর নিউবর্ন। তাহলে কখন খাওয়ানো যাবে না? একটা কন্ডিশন আছে শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রে। বাচ্চা যদি গ্যালাক্টোজেমিয়া থাকে, বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করানো যাবে না, ব্রেস্ট মিল্ক দেওয়া যাবে না। যদি মায়ের কিছু কন্ডিশন থাকে, মায়ের যদি অ্যা কোনো সাবস্টেন্স অ্যাবিউজার হয়, অর্থাৎ সে যদি কোনো অ্যালকোহল অ্যাবিউজার হয়, সে যদি এনি কাইন্ড অফ নার্কোটিক্স অ্যাবিউজার হয়, দেন ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড টু ব্রেস্টফিড। তার যদি কোনো ক্যান্সার থাকে, সেটার জন্য সে যদি কেমোথেরাপি নেয়, সে যদি অ্যান্টি-নিওপ্লাস্টিক এজেন্ট নেয়, সে যদি রেডিও ফার্মাসিউটিক্যালস নেয়, তাহলে তাকে দেয়া যাবে না। এবং লাস্ট, সে যদি কোনো অ্যান্টি-থাইরয়েড, রিমেম্বার দ্য নেম, অ্যান্টি-থাইরয়েড মানে কার্বিমাজোল, লিমাজোল, ইত্যাদি, ইত্যাদি, এগুলো যদি নেয়, তাহলে আমাদের এর কোনটা আছে? মাদার উইথ অ্যাক্টিভ টিউবারকুলোসিস, এটা ফলস। মাদার উইথ অ্যাক্টিভ টিউবারকুলোসিস থাকলে সে খাওয়াতে পারবে। তবে যেটা করতে হবে, প্রথমত তার ট্রিটমেন্ট শুরু করতে হবে। বাচ্চা এবং মায়ের যদি দুজন টিউবারকুলোসিস থাকে, তাহলে দুজনে একসাথে থাকতে পারবে। যদি বাচ্চা এবং মায়ের মধ্যে মায়ের টিউবারকুলোসিস থাকে, তাহলে মাকে আইসোলেট করে রাখতে হবে। ট্রিটমেন্ট শুরুর 14 ডেজ, 14 দিন পর্যন্ত। এর মধ্যে মা এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খাওয়াবে। কিন্তু ব্রেস্ট ফিডিং এর কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। টিউবারকুলোসিস ছাড়া হেপাটাইটিস বি, সি, ভাইরাস, চিকেন পক্স ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ফিডিং এর কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। এই অংশটুকু এমআর খান স্যারের বই থেকে পড়ে নেবেন। মাদার্স গেটিং কেমোথেরাপি ইস ট্রু। কেমোথেরাপি পেলে ব্রেস্ট ফিডিং করানো যাবে না। মাদার্স গেটিং লেভোথাইরক্সিন ইস ফলস। লেভোথাইরক্সিনের সাথে ব্রেস্ট ফিডিং এর কোনো কন্ট্রাইন্ডিকেশন নয়। যদি এটা অ্যান্টি-থাইরয়েড ড্রাগ হতো, তখন কন্ট্রাইন্ডিকেটেড বলা যেত। মাদার ইজ অ্যালকোহল অ্যাবিউজার, ইট ইস ট্রু। বেবি ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রোসেমিয়া, ইট ইস ট্রু। তার মানে আমাদের 1, 4, 5 ট্রু, 2, 4, 5 ট্রু, 1 আর 3 নাম্বারটা। এই যে এখানে আমি ব্যাখ্যাগুলো অলরেডি বলে ফেলেছি। ব্রেস্ট ফিডিং অ্যান্ড টিউবারকুলোসিস, এটা এমআর খান স্যারের বই থেকে নেওয়া হয়েছে। শুধুমাত্র টিউবারকুলোসিস না, হেপাটাইটিস বি, সি, এইচআইভি এবং চিকেন পক্স, প্রত্যেকটা অংশ আপনারা করে রাখবেন। যে কোনটার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এ কি বর্তমানে করানো যায়। কন্ট্রাইন্ডিকেশন ফর ব্রেস্ট ফিডিং, এটাও এমআর খান স্যারের বই খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এটা ভালোমতো করে রাখবেন। খুবই, খুবই ইম্পোর্টেন্ট অংশ। এখান থেকে এসবি করা সম্ভব। ইন কম্পারিজন টু কাউ মিল্ক, হিউম্যান মিল্ক হ্যাজ মোর। একটা গরুর দুধ, আমরা তো বাচ্চাকে গরুর দুধ দিতে পারি, দুধ দিলে তো হচ্ছে। আচ্ছা, কেন আমরা দেই না? একটা গরুর দুধের থেকে, গরুর দুধের সাথে যদি বাচ্চা মানে মায়ের বুকের দুধের যে কম্পারিজন করে দেখা যায়, হিউম্যান মিল্কে কি আমাদের চেয়ে বেশি থাকে, আমরা সেটাই বলি। হিউম্যান মিল্কে যেটা প্রথমত থাকে যে প্রোটিন, হিউম্যান মিল্কে হুই প্রোটিন থাকে, আর কাউ মিল্কে কেজিন থাকে। কেজিন ইজ নট সুইটেবল ফর বেবি। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, আর সাধারণত কাউ মিল্কে মোস্টলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ভিটামিন এ, সি, বি বেশি থাকতে পারে। আর কাউ মিল্কে যেটা থাকে, কাউ মিল্কে যে ম্যাক্রো আয়ন, যে সোডিয়াম, ক্যালসিয়াম আয়ন থাকে, এগুলো বেশি থাকে, এবং অসমোলেটিভ বেশি থাকে। তার মানে আমার সঠিক উত্তর হবে 1 আর 3। 2, 4, 5 আমার ফলস অ্যান্সার। দেখেন 1 আর 3, 2, 2, 4, 5 ফলস অ্যান্সার। আমাদের রেফারেন্সে দেখেন আবেদ স্যারের বই এবং এমআর খান স্যারের বই দুটি দেওয়া আছে। এটি তার মানে এখন এটা কিন্তু অনেক ছোট একটা টপিক, অনেক ছোট একটা অংশ। এটুকুর জন্য আমার 2টা বই পড়া লাগতেছে। এখন একটা কথা, জানুয়ারি 22 এই প্রশ্নটা এসেছিল এই টপিক থেকেই। জুলাই 22 প্রশ্ন এসেছিল। জানুয়ারি 22 যে প্রশ্নটা এসেছিল, সেগুলোর জন্য দেখেন এই যে সোডিয়াম, পটাশিয়াম অসমোলারিটি, এই আমি এখানে এটা অলরেডি বলে ফেলেছি, সোডিয়াম, ক্যালসিয়াম অসমোলারিটি। এখানে কিন্তু যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ইনফরমেশনটা রয়েছে, আর কোন ভিটামিন থেকে এটা ইনফরমেশন রয়েছে। এটা আমার খান স্যারের রেফারেন্স। এখানে দেখেন একদম নিচে নোট দিয়ে কোন কোন আয়ন, অসমোলারিটি, কাউ মিল্কে যে বেশি থাকে, এই কথাগুলো বলা হয়েছে। যেটা জানুয়ারি 2022 এসেছিল, সেখানে এই ছক থেকে প্রশ্ন করা হয়েছিল। জুলাই 22 এই ছক থেকে প্রশ্ন করা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে এই ছোট্ট একটি ইনফরমেশনের জন্য আমাকে 2টা বই পড়া লাগতেছে। তাহলে আমরা 2টা ছকে প্রধানত পড়ে থাকি। রিস্ক ফ্যাক্টর, এখানে একটা আসলে মিস্টেক হয়ে গেছে। রিস্ক ফ্যাক্টর ফর আরডিএস ইন নিওনেট আর। রিস্ক ফ্যাক্টর, এখানে আরডিএস টা আসলে আসেনি। রিস্ক ফ্যাক্টর ফর আরডিএস ইন নিওনেট আর। সেখানে হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। আচ্ছা, আগে বলে রাখি যে কি থাকতে পারে। প্রিটার্ম লোবার তো ফার্স্ট রিস্ক ফ্যাক্টর, সেকেন্ড রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইনফ্যান্ট ডায়াবেটিক মাদার,
থার্ড হচ্ছে যদি আর্লি কট ক্লাম্পিং করা হয় 1 মিনিটের মধ্যে, এরপরে যদি ইলেকট্রিক সিজার সেকশন করা হয় বা সিজার সেকশন উইদাউট লেবার, সিজার সেকশন উইদাউট লেবার যদি থাকে, করিও এমনিওনাইটিস থাকতে পারে, হ্যাঁ? তারপরে যদি সেকেন্ড চাইল্ড হয়, টুইন হয়, মেল চাইল্ড হয়, হ্যাঁ? প্রলং প্রম প্রম অনেকক্ষণ ধরে হয়, হাইপোথার্মিয়া থাকে, তারপর ডায়াফ্রামের হার্নিয়া থাকে, এই কন্ডিশনটা। এই প্রশ্নটা কিন্তু আমাদের 2টা বইয়ের তথ্য থেকে করা হয়েছে। তো আমরা ইমার্জেন্সি সিজার সেকশন না, এটা হবে ইলেকটিভ সিজারিয়ান সেকশন উইদাউট লেবার। ইলেকটিভ সিজার সেকশন অর সিজার সেকশন উইদাউট লেবার, যেকোনো একটা। মোল্লা স্যারের বইয়ে সিজার সেকশন উইদাউট লেবার দেওয়া রয়েছে, আর আমেরিকান স্যারের বইয়ে ইলেকটিভ সিজার সেকশন উইদাউট লেবার দেওয়া হয়েছে। মেটানাইস্টিও থেরাপি, মেটানাইস্টিও থেরাপি প্রিভেন্টস আরডিএস। আর্লি কট ক্লাম্পিং না, এটা ডিলেড আর্লি কট ক্লাম্পিং, এটা সঠিক উত্তর। হাইপোথার্মিয়া, এটা ফলস আনসার, এটা হাইপোথার্মিয়া, এটা ফলস আনসার, এটা হাইপোথার্মিয়া, এবং ডায়াফ্রামের হার্নিয়া ট্রু আনসার। তার মানে আমার সঠিক উত্তর হবে রিস্ট্রাক্টর 1 নাম্বারটা ফলস, 2 নাম্বারটা ফলস, 3 নাম্বারটা ট্রু, 4 নাম্বারটা ফলস, 5 নাম্বারটা ট্রু। ঠিক আছে? এখানে ইলেকটিভ সিজার সেকশন উইদাউট লেবার, মেটানাইস্টিও থেরাপি প্রিভেন্টস আরডিএস এবং হাইপোথার্মিয়া হতো। হাইপোথার্মিয়া হলো সঠিক উত্তর। রেসপিরেটরি সিনড্রোমের যে রিস্ট্রাক্টর এখানে একটা আছে, আর এমার ক্যান্সার বই আছে। দুটোই আমরা ভালো মতো করবো এবং খেয়াল রাখবো যে কোনটা কোনটা কন্ডিশন আরডিএস কে ডিক্রিজ করে। বাম পাশে দেওয়া হয়েছে, এই কন্ডিশনগুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। ফিচার্স অফ নিউরোসেপসিস, এটা একটা বিশাল ব্রডিং, এই প্রশ্নটা উত্তর অনেকগুলো তথ্য থেকে দিতে হবে। মোস্টলি নিউরোসেপসিসের যে ফিচার্সগুলো, এগুলো সাধারণত হয় নন স্পেসিফিক। লেখাদি থাকে, বাচ্চা রিফ্লেক্টর ফিট থাকে, হাইপোথার্মিয়া হতে পারে, টোন ডিক্রিজ হতে পারে, বাচ্চা। এরপরে সিস্টেমিক কিছু আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, সিস্টেম আছে, হেমাটোলজি সিস্টেম আছে, গার্ড বা জিআইটি সিস্টেম আছে। তো আমরা দেখি লেস অ্যাক্টিভিটি ট্রু অ্যান্সার। বি নাম্বারটা ইরেগুলার ব্রিদিং, ইটস ফ্রম রেসপিরেটরি সিস্টেম। ইরেগুলার ব্রিদিং হতো, ইরেগুলার ব্রিদিং থাকে নিউরোসেপসিস, এটা ফলস অ্যান্সার। সি নাম্বার ব্র্যাডিকার্ডিয়া, ইটস ফ্রম কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা ট্রু। ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, টাইকার্ডিয়া থাকতে পারে। ডি হাই পিচ ক্রাই, ইটস ফ্রম সিনাস সিস্টেম, ট্রু। প্রিমিটিভ রিফ্লেক্স গুড না, প্রিমিটিভ রিফ্লেক্স ডিমিনিশড অর অ্যাবসেন্ট। তাহলে আমার ট্রু অ্যান্সার হবে এ ট্রু, বি ফলস, সি নাম্বারটা ট্রু, ডি নাম্বারটা ট্রু, ই নাম্বারটা ফলস। আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, যেগুলো বললাম। এই যে নন স্পেসিফিক যে ফিচারগুলো, এটা সবথেকে আগে আমরা মনে রাখবো সবগুলোই। হুম তারপরে স্পেসিফিক ফিচারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। বায়োলজি সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্কিন চিপ, হেমাটোলজিক্যাল, কিডনি, জিআইটি, আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করব। নিউরোসেপসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইট ইজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ মর্টালিটি ইন নিওনেট। ইন্ডিকেশন অফ এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, এটি এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন কখন করা হয়? হ্যাঁ, যে ট্রাকিয়াল সাকশন রিকোয়ার্ড হয়, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিস্টেমে ট্রাকিয়াল সাকশন রিকোয়ার্ড হয় বিফোর এস্টাবলিশমেন্ট অফ দ্য ব্রিদিং। ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন যখন ইনএফেক্টিভ হয়, ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন দিচ্ছে কিন্তু কাজ করছে না, তখন আমার এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন লাগে। ট্রানজিট পজিটিভ প্রেশার না, ট্রানজিট মানে স্বল্পস্থায়ী বা সাময়িক। প্রলং পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যখন লাগে। যে ডায়াফ্রাম হার্নিয়া, ডায়াফ্রাম হার্নিয়াতে আমাদেরকে বাচ্চাকে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন দিতে হবে। ডায়াফ্রাম হার্নিয়াতে আমরা বাচ্চাকে সিপিআপ মেশিনে বা আমরা বাচ্চাকে ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন করতে পারবো না, কারণ করলে তার ব্যাগ এন্ড মাস ভেন্টিলেশন করলে সাধারণত যেটা হয় যে ট্রাকিয়ার সাথে ইসোফেগাসেও বাতাস চলে যেতে পারে। তো ডায়াফ্রাম হার্নিয়াতে তো যেটা দেখা যায় যে অ্যাবডোমিনাল কন্ট্রোল লাংসে চলে আসে। যদি বাতাসটা আমি দেই, মানে যদি আমরা ফোর্স অফ পজিটিভ প্রেশার দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, এই এয়ারটা চলে যাবে ট্রাকের সাথে ইসোফেগাস। তো তার তো অলরেডি লাং কম হাইপোপ্লাসিয়া হয়ে আছে, কমপ্লেক্স হয়ে আছে। তো এই যে থোরাসিক কণ্ঠ মানে লাংসের পাশে থোরাক্সের যে অ্যাবডোমিনাল কন্ট্রোল আছে, এখানে যদি আরো আমরা এয়ার দিই, তাহলে দেখা যাবে যে আমাদের আরো বেশি পারমানেন্ট হাইপোপ্লাসিয়া হবে। হোয়েন ঠিক মেকোনিয়াম ইজ প্রেজেন্ট, ইট ইজ ট্রু। তার মানে আমার সঠিক উত্তর 1, 4, 5 আমার ট্রু অ্যান্সার, 2 আর 3 ফলস অ্যান্সার। এখানে ইন্ডিকেশন সুন্দর করে দেওয়া রয়েছে, এটি এমা খান স্যার বই থেকে নেওয়া, এটা ভালো মতো করে রাখবেন। সাইন অফ ভেরি সিভিয়ার ডিজিজ, সাইন অফ ভেরি সিভিয়ার ডিজিজ আমরা কথা আসতে পারে এটা কোনটা? 2 ধরনের হতে পারে। একটা সাধারণত জন্ম থেকে 2 মাসের মধ্যে, আর 2 মাস থেকে 5 বছরের বাচ্চার মধ্যে। তো আমরা অপশনটা দেখে ধরে নিতে পারি এটা 2 মাস থেকে 5 বছরের বাচ্চাগুলোর মধ্যে পড়তেছে। ভেরি সিভিয়ার ডিজিজ সাইন 3টা। এনি জেনারেল ডেঞ্জার সাইন, 2 নম্বরে রয়েছে আপনার ট্যাডোইনে কাম চাইল্ড, আর স্যাচুরেশন 90% এর নিচে হয় সাধারণত রুম এয়ারে। আর ডেঞ্জার সাইনের মধ্যে রয়েছে কনভালশন প্রেজেন্ট ডিউরিং প্রেজেন্ট ইলনেস অর প্রিভিয়াস ইলনেস, রয়েছে ভমিটস এভরিথিং, রয়েছে রিফিউজাল টু ফিট অর নট এবল টু ফিট অর নট এবল টু ড্রিঙ্ক, রয়েছে আনকনসিয়াসনেস অর লেথার্জি। তার মানে আমাদের 1 নম্বর ট্রু, লেথার্জি। স্টাইল নট, স্টাইল ইন কাম চাইল্ড, কনভালশন ট্রু, স্যাচুরেশন 90% এর নিচে হতে হবে, আর ভমিটস এভরিথিং। আমাদের 1, 3, 5 ট্রু, আর 2 আর 4 ফলস অ্যান্সার। দেখেন 90% আর স্টাইল কাম চাইল্ড। এখান থেকে এই ছকটা আমরা ভালো মতো করে রাখবো। ভেরি সিভিয়ার ডিজিজ যে বলা আছে, এই ভেরি সিভিয়ার ডিজিজ কিন্তু সরাসরি নেই। সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ, এটা পড়তে হবে। এবং আমার এই 2 মান্থস 5 ইয়ার্স জেনারেল ডেঞ্জার পড়তে হবে। প্রুভ অ্যাক্টিভিটিস অফ 10 মান্থস অফ চাইল্ড, এটা ডেভেলপমেন্ট অংশ থেকে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়া, এই পুরো ছকে আমাদের পড়তে হবে। তবে আমাদেরকে এই যে 9, 10 মাস, 12 মাস, 15 মাস, 18 মাস, এগুলো একটু বেশি ভালো মতো পড়তে হবে। সাধারণত এগুলো বেশি আসে। তবে হ্যাঁ, সবগুলো জানতে হবে, খুব ভালো মতো জানতে হবে। একটা 10 মাসের বাচ্চা কি করতে পারে? মোল্লা স্যারের বইয়ে দেওয়া আছে 9 থেকে 10 মাস এবং 12 মাস। স্ট্যান্ডস ফ্রম সিটিং ইন্ডিপেন্ডেন্টলি, না সে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে না, কোনো কিছু ধরে দাঁড়াতে পারে, তার মানে ফলস অ্যান্সার। এটা 12 মাসের বাচ্চাকে প্রযোজ্য। রিলিজ অবজেক্ট, ট্রু। টার্ন দ্য পেজেস অফ বুক, এটা ফলস, এটা 12 মাসের বাচ্চা করে। পিনস আর গিভ, ইট ইজ ট্রু। অ্যান্ড ক্লোজ অবজেক্ট ফলস, এটা 12 মাসের বাচ্চা করে। তার মানে আমার সঠিক উত্তর 2 আর 4। এই বাকি 3টা অপশন এ, সি, ই ট্রু ফর এ 12 মান্থ ওল্ড চাইল্ড। আচ্ছা, এখানে আমার এগুলা নতুন করে বলার কিছু নেই। 9 থেকে 12, 10 মাসে কি ঘটনা ঘটে এগুলো আপনারা পড়বেন, এবং 12 মাসে, মানে এই না যে শুধুমাত্র এই দুটো আমরা পড়বো, আমরা বাকি সবগুলো পড়ার চেষ্টা করবো। পড়ার চেষ্টা না, আমরা পড়বো, কোনটা আসলে আমরা জানি না। আমাদেরকে এই পুরো অংশটা আবেদ স্যারের বই থেকে অ্যাটলিস্ট পড়তে হবে, কারণ এমআর খান স্যারের বই আরো বেশি করে দেওয়া আছে, নেলসন বেমান বলা স্যারের বই আরো বেশি করে দেওয়া হয়েছে। তো সবচেয়ে কম যেটা, মানে সবচেয়ে কম এবং কনসাস করে দেওয়া আছে আবেদ স্যারের বই থেকে, এই পুরোটাই আমরা পড়ার চেষ্টা করবো। ইন কেস অফ ট্রানজিট ট্যাকিপনিউম নিউমোনিয়া, ট্রানজিট ট্যাকিপনিউম নিউমোনিয়া কি হয়? ট্রানজিট ট্যাকিপনিউম নিউমোনিয়া যেটা হয় যে সাধারণত লেবার ক্যাটেকোলামাইন রিলিজ করে। ক্যাটেকোলামাইন যেটা করে, আমরা যেটা জানি যে একটা ফেটাল হার্ট সবসময় ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে, নট এয়ার দ্বারা। সে যখন ফার্স্ট ব্রিদিং নেয় তখন তার এই
ফ্লুইডগুলো অ্যালভিওলাই থেকে ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায়। তো ক্যাটেকোলামাইন রিলিজ হলে ক্যাটেকোলামাইন এই অ্যাবজর্পশনটাকে ফ্যাসিলিটেট করে, এই অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে, অ্যাবজর্পশনটাকে ইনফ্লুয়েন্স করে, ফেভার করে। তো ক্যাটেকোলামাইন রিলিজ না হয়ে যদি আমরা উইদাউট লিভার বাচ্চা ডেলিভারি হয়ে যায়, এক্সট্রিম কুইক ডেলিভারি হয়ে যায়, তাহলে দেখা যায় ট্রানজিট নিউবর্ন হয়। ট্রানজিট নিউবর্নে প্রিটার্ম বেবি থাকে, তার or near term বেবি থাকে। প্রিটার্ম বেবিতে হয় RDS। Family history of asthma is an important risk factor. It is true. BPS rate is for BP normal থাকে। This section shows ground glass appearance. Ground glass appearance ট্রানজিট নিউবর্ন দেখা যায় না। গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স দেখা যায় আমার RDS এ। ট্রানজিট নিউবর্নে সাধারণত হাইপার ইনফেকশন থাকে, তারপরে এডিমা অফ দ্য ইন্টারলোবিউলার সেপ্টা থাকে, প্রোমিনেন্ট পেরিনিয়াল মার্কিং থাকে এবং রিকভার ইউজুয়ালি উইদিন 48 আওয়ার্স। ইউজুয়ালি সব বাচ্চার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে 3 দিন থেকে কারো ক্ষেত্রে 5 দিন মতো লাগতে পারে, তবে ইউজুয়ালি 48 আওয়ার্স হয়ে যায়। তো সঠিক উত্তর আমার 2 নাম্বারটা এবং 5 নাম্বারটা সঠিক উত্তর। 1, 3, 4 আমার ফার্স্ট অ্যান্সার। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। আমরা টার্ম অলরেডি ব্যাখ্যাগুলো কথা বলে ফেলেছি। এটা একটু খেয়াল রাখবেন। রিগার্ডিং ক্যাঙ্গারু মাদার কেয়ার, ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রিটার্ম বেবিতে দেওয়া হয়। মা এবং বাচ্চার মধ্যে ক্যাঙ্গারু আমরা যেটা দেখতে পাই, ক্যাঙ্গারুতে কি হয়, মায়ের বডির একটা অংশে তার বাচ্চারা থাকে। ঠিক এটাকে হিউম্যানে অ্যাডাপ্ট করা হয়েছে। পেয়ার স্কিন টু স্কিন টাচ থাকে, কারণ মায়ের বুকের সাথে বাচ্চাকে লাগানো হয়ে থাকে। লো বার্থ ওয়েট দেওয়া হয়, সুতরাং বার্থ ওয়েট 2000 গ্রামের নিচে, এটা টু অ্যান্সার। সিক বেবি না, সিক বেবি হলে তার হসপিটালাইজেশন লাগবে, হসপিটালে তাকে আগে ঠিক করতে হবে, মানে তার কন্ডিশনগুলো ইমপ্রুভ করতে হবে, এটা ফলস। ব্রেস্টফিডিং শুড বি স্টপ, নো, ব্রেস্টফিডিং ইজ কন্টিনিউড, শুড বি কন্টিনিউড। ডিক্রিজ ট্রান্সমিশন ইজ ট্রু, এনি ফ্যামিলি মেম্বার ক্যান পার্টিসিপেট কেএমসি। কেএমসি মানে যে মাকে দিতে হবে এমন না, মা যদি অসুস্থ হয় অন্য ফ্যামিলি মেম্বার পার্টিসিপেট করতে হবে। সঠিক উত্তর আমাদের 1 নম্বর ট্রু অ্যান্সার। আমার 2 নম্বরটা ফলস, 3 নম্বরটা ফলস, 4 আর 5 ট্রু। দেখেন 1, 4, 5 ট্রু, 2 আর 3 ফলস। এখানে ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্বন্ধে বলা হয়েছে, আপনাদের এক্সপ্লেনেশন অংশটুকু আপনারা এটা পেয়ে যাবেন। ক্যাঙ্গারু মাদার আমি ডিটেইলস আর যাচ্ছি না। ক্যাঙ্গারু মাদার কেয়ার কখন দেওয়া হয়, কাদের জন্য প্রযোজ্য, কোন কোন কন্ডিশন, এটা আমরা এখান থেকে পড়তে পারি এবং আমাদের এমআর খান স্যার বই সুন্দর করে কেএমসি এর মোটামুটি যতটুকু আপনার জন্য লাগবে এটা দেওয়া আছে, পড়ে ফেলেন সেখান থেকে। আচ্ছা, অ্যাকর্ডিং টু প্ল্যানেট অ্যান্ড প্ল্যানেট স্টেজিং ফিচার্স অফ হাইপোক্সিক ইসকেমিক এনকেফেলোপ্যাথি। আচ্ছা, এটা আমার বাম পাশে স্টেজিংটা বাদ দিয়ে ফিচার্স অফ হাইপোক্সিক ইসকেমিক এনকেফেলোপ্যাথি 3টা পার্ট আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, 3টা পার্ট আছে। 3টা পার্টে কি কি হয় আমরা এখানে দেখি। কনশাসনেস রিমেইনস ইনট্যাক্ট স্থিতিতে, লেথার্জি ও আনকনশাস থাকে, এটা ফলস অ্যান্সার। সিজার অগার্স ইন স্টেজ 2 তে তো অবশ্যই হবে, স্থিতেও সিজার হতে পারে, ট্রু। মোর রিপ্লেস উইক ইন স্টেজ 2, এটা ট্রু অ্যান্সার। পুয়ার রাইট রিপ্লেস স্টেজ 2 তে কনস্ট্রিক্টেড পিপল থাকে, মানে পুয়ার রাইট রিপ্লেস বলা যাবে না, স্টেজ 3 তে পুয়ার রাইট থাকে। উইক মোর রিপ্লেস ফাউন্ড স্টেজ 1, স্টেজ 1 স্ট্রং মোর রিপ্লেস থাকে। তাহলে আমার সঠিক উত্তর দাঁড়াচ্ছে বিয়াসি ট্রু এবং এ ডি ই ফলস। বিয়াসি ট্রু, এ ডি ই ফলস। এখানে এই অংশটা সার্নেট এন্ড সার্মেট আমাদের যে রয়েছে, এটা আবেদ বই থেকে নেওয়া হয়েছে। এটা আপনার আবেদ বই থেকে পড়বেন, সাথে সাথে এমআর খান স্যার বই আরেকটু ইলাবোরেট করে দেওয়া রয়েছে, সেটা একটু পড়ে নেবেন। ইন কেস অফ ডেভেলপমেন্ট আসলে মানে ডেভেলপমেন্টের 5টা ক্রাইটেরিয়া রয়েছে এখানে বলা আছে। ডেভেলপমেন্ট আমরা অ্যান্সারে যাওয়ার আগে যেটা বলি যে কি আছে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, কেফালোকোডাল ইনডিরেকশন, সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ রেট সেম বাট দ্য রেট ইজ ডিফারেন্ট। এর মানে হচ্ছে যে একই সিকোয়েন্সে হবে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে আগে হতে পারে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে পরে হতে পারে। Mass activities are replaced by specific response and primitive reflex are lost before before the appearance of corresponding voluntary response. আমার কোনটা কোনটা তাহলে ফলস আনসার। 1 নম্বর ইন্টারঅ্যাক্টিভ ফলস, এটা কন্টিনিউয়াস। 2 নম্বরটা কেফাটোকোডাল ইজ ট্রু। 3 নম্বরটা সিকোয়েন্স অফ দ্য ডেভেলপমেন্ট ইজ সেম, সিকোয়েন্স সেম, রেট ডিফারেন্ট, এটা ফলস আনসার। 4 নম্বরে মাস অ্যাক্টিভিটিস আর রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স ইজ ট্রু। 5 নম্বরে প্রিমিটিভ রিফ্লেক্সেস আর লস্ট। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 2 আর 4 ট্রু আর বাকি 3টা ফলস। এই যে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, এটা আবেদ স্যারের বই এমআর খান স্যারের বই যেখান থেকে পড়ানো খুব সুন্দর করে দেওয়া হয়েছে, এটা একদম ভালো মতো মাথায় রাখতে হবে। লাস্ট এমসিকিউ, হোয়াট আর দ্য কেয়ার টেকেন ফলোইং পার্ট অফ দ্য বেবি। একটা বাচ্চার জন্ম পর কি কেয়ার করা হয়? বাচ্চাটাকে ড্রাই করা হয়, প্রথমত বাচ্চাকে সুন্দর করে ড্রাই করা হয়, সাকশন দেওয়া হয়, তার এয়ারওয়ে ক্লিয়ার করা হয়, এয়ার অবস্ট্রাকশন আছে কিনা, বাচ্চাকে বাচ্চার আম্বিলিকাসকে 7.1% ফ্লুরেক্সিডিন সলিউশন দেওয়া হয় ফর সিঙ্গেল টাইম। বাচ্চাকে জন্মের পরপরই বলা থেকে উইদিন 1 আওয়ার বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, ব্রেস্ট ফিডিং করাতে হবে। বাথিং এর 5 মাস বাচ্চাকে কোর্স করানো বলা হচ্ছে, ডিলে আপ টু এটলিস্ট 3 ডেজ, 3 ডেজ পরে বাথিং করাতে হবে এবং তাকে প্রোফাইলেক্সিস ভিটামিন কে 1 যেটা বলা হয় বা ভিটামিন কে দেওয়া দিতে হবে। ওরাল ডোজ আছে, ইন্ট্রামাসকুলার ডোজ আছে। ইন্ট্রামাসকুলার ডোজটা সিঙ্গেল ডোজ আর ওরাল ডোজ 3 দিন দিতে হয়। আমরা কোনটা কোনটা আছে? বাট দ্য বেবি ইন দ্য ডেলিভারি ফলস, এটা মোর দ্যান এটলিস্ট 3 ডেজ ডিলে করতে হবে। গিভ ইনজেকশন ভিটামিন কে, ইটস ট্রু। Keep the baby warm by drying immediately before wrapping, it's true. Apply 7.1% fluoxetine to the cord until it's shedding, এটা false. Until it's shedding পড়ে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করার দরকার নেই, আমরা একবার দিব, এক সিঙ্গেল একবার দিব। আর ই নম্বরে ইনিশিয়েট ব্রেস্টফিডিং উইদিন 1 আওয়ার, ইট ইজ ট্রু। এক আমাদের ফলস, আমরা ট্রু হবে 2, 3 এবং 5, 2, 3 এবং 5। এখানে কেয়ারের বাদ দেওয়া রয়েছে, আমরা এটা ভালো মতো পড়বো। হ্যাঁ, এটা আবেদ স্যারের বই এবং ইমার খান স্যারের বই দুটিরই সংক্ষেপে একটি কনসাস করে দেওয়া হয়েছে। এই ইনফরমেশনগুলো আমরা মনে রাখতে চাই, এটা ইনফরমেশন রাখতে পারেন এবং বইও রয়েছে সুন্দর করে। আমাদের এমসিকিউ শেষ। এমসিকিউর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ক্লিনিক্যাল পার্ট এবং ক্লিনিক্যাল পার্টে পেডিয়াট্রিক্সের অংশে এই এমসিকিউ এসবি দুটোই ইম্পর্টেন্ট। তো এমসিকিউর ক্ষেত্রে আলাদা যেটা বলে রাখবো, এমসিকিউ আমাকে সিঙ্গেল বেস দাগাতে হবে, মানে আমি যেন আমার যেহেতু আমার নেগেটিভ মার্কিং নাই, আমার 5টা স্টেমই আমাকে ট্রু, 5টা স্টেমই আমাকে সঠিক দাগায় থাকতে হবে, এটাই আমরা অলওয়েজ করবো। এবং ক্লিনিক্যাল পার্টে রিসেন্টলি সাম্প্রতিক সময়গুলোতে পরীক্ষায় ক্লিনিক্যাল পার্টের প্রশ্নের পরিমাণটা অনেক বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়। সুতরাং আমাদের ক্লিনিক্যাল পার্টটা ভালো মতো জানা রাখতে হবে। এসবি, a 18-hour-old boy presented to neurology ward with a complaint of uro discoloration of skin extending to palm and store. On query, it is found that her mother's blood group is B negative, father's blood group is AB positive. You did blood grouping and RS typing of the baby and found the baby's blood group is A positive. A decision of double volume X transfusion was made.
হুইচ ব্লাড গ্রুপ ইজ মোস্ট সুইটেবল ফর দিস বেবি। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলবে। প্রথমত একটা বাচ্চা আছে জন্ডিস নিয়ে, সেই জন্ডিসটা পাম এন্ড সোল পর্যন্ত, আমরা জানি পাম এন্ড সোল পর্যন্ত যাওয়া মানে প্রায় 15-16 গ্রাম মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যাওয়া। এরপরে যেটা দেখা যাচ্ছে যে মায়ের নেগেটিভ, বাবার পজিটিভ। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা আরএস ইনকম্প্যাটিবিলিটি দিকে যাচ্ছি, এবং আলটিমেটলি করে দেখা গেল যে বাচ্চার যে এই ব্লাড গ্রুপটা, এটা এ বাচ্চার পজিটিভ, আলটিমেটলি বাচ্চা পজিটিভ, মায়ের নেগেটিভ, এটা আমরা কনফার্ম আরএস ইনকম্প্যাটিবিলিটি। এবং এটা এতটা পর্যায়ে চলে গেছে যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন লাগবে, এবং এটাকে বলা হয় ডাবল ভলিউম এক্সচেঞ্জ ট্রান্সমিশন। তো খেয়াল রাখবেন, যখন এক্সচেঞ্জ ট্রান্সমিশন করা হয় তখন যেটা বাচ্চার যে এবিও, আচ্ছা আমরা কিভাবে এটা খুব সংক্ষেপে খুব সহজে মনে রাখবো। এক্সচেঞ্জ ট্রান্সমিশনের সময় বাচ্চা তো পজিটিভ হয়, মা নেগেটিভ হয়। তার মানে আমার যেটা লাগবে নেগেটিভ ব্লাড লাগবে। আমার নেগেটিভ ব্লাড লাগবে। কোন নেগেটিভ ব্লাড? বাচ্চার এবিও গ্রুপটা লাগবে। এটা হচ্ছে ফার্স্ট চয়েস আমার। বাচ্চার এবিও গ্রুপটা লাগবে নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে। এই বাচ্চার ক্ষেত্রে এ পজিটিভ, তার মানে এর জন্য লাগবে এ নেগেটিভ। এটা আমার ফার্স্ট অপশন। সেকেন্ড যেটা কথা বলবো, যে যদি এ নেগেটিভ বা এটা তার ওই বাচ্চার ওই এবিও নেগেটিভ না পাওয়া যায়, দেন আমাকে ও নেগেটিভের দিকে আগাতে হবে। ও নেগেটিভ অপশনটা এখানে নেই, যেটা হচ্ছে এ নেগেটিভ ডি। আমার ট্রু অ্যান্সার হবে ডি, এ নেগেটিভ। এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে চয়েস অফ ব্লাড, এবং এরপর আরেকটা টেবিল আছে, সেই টেবিল দুটো মিলে আমরা মোটামুটি করে রাখবো। যেটা বলা যায় ডোনার্স ব্লাড গ্রুপ, ডোনার্স ব্লাড শুড বি আরএস নেগেটিভ, প্রিফারেবলি অফ দ্য সেম এবিও অ্যাজ দ্য ইনফ্যান্ট। সেম এবিও অফ দ্য ইনফ্যান্ট, কিন্তু আরএস নেগেটিভ হওয়া লাগবে। আর 2 নম্বরে গ্রুপ ও আরএস নেগেটিভ ব্লাড ইজ কমনলি ইউজড ইন প্র্যাকটিস। আমাদের অপশনে গ্রুপ ও ও নেগেটিভ ছিল না। মোস্ট কমন কজ অফ কনভালশন উইদিন 24 আওয়ার্স অফ নিউবর্ন ইজ, এটা ক্লিন কাট অ্যান্সার হবে হাইপক্সিক ইসকেমিক এনকেফেলোপ্যাথি অ্যাজ দ্য রেজাল্ট অফ উইথ অ্যাসোসিয়েটেড উইথ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া। আমাদের সঠিক উত্তর 3 নম্বরে আছে, এবং এটা এমআর খান স্যার সুন্দর করে যে সিজার অফ কজেস অফ সিজার ইন নিউবর্ন দিয়ে দেওয়া সুন্দর করে, এটা ডিরেক্ট সেখান থেকে প্রশ্নটা এসেছে, এবং আমরা ডিরেক্ট অ্যান্সার করবো। এ টার্ম নিউবর্ন ডেলিভার নরমালি অ্যাট হোম। দেখেন, নরমালি অ্যাট হোম, বাচ্চারা জন্ম বাসায় হয়েছিল, নরমাল ডেলিভারি। দ্য বেবি ওয়াজ হেলদি ইনিশিয়ালি, জন্মের পরে বাচ্চারা সুস্থ ছিল। দেন হি ডেভেলপড ফিভার, দ্য বেবি ডেভেলপ ফিভার, রেসপিরেটরি ডিসিজ ইন দ্য ফর্ম অফ ফাস্ট ব্রিদিং, চেস্ট ইন ডাউন, এন্ড রিফিউজাল টু ফিড অ্যাট দ্য এজ অফ 4 days. মাদার গেভ হিস্ট্রি অফ পুয়ার হাইজিন অফ দ্য কেয়ার গিভার মাদার হারসেলফ। তার মানে বাচ্চা 4 দিন বয়সে তার জ্বর হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিফিউজাল টু ফিড। রিফিউজাল টু ফিড শুনলে আমার মাথায় 1 নম্বরে নিউরোসেপ্সিস আসতে হবে। 4 দিন বয়স, 72 ঘন্টা পার হয়ে গিয়েছে, মাদার এর পুয়ার হাইজিন আছে, মাদার হাইজিন মেইনটেইন করতে পারেনি, তাহলে এটা ক্লিন কাট হচ্ছে লেট অনসেট নিউরাল সেপসিস। আমার সঠিক উত্তর হবে লেট অনসেট নিউরাল সেপসিস। অল দ্য ফিচার্স গো ইন ফেভার অফ নিউরাল সেপসিস, এবং লেট অন সেপসিস এর এখানে কিছু কথা দেখেন 72 ঘন্টা পরে হয়েছে, এবং শেষের দিকে দেওয়া আছে যে পুয়ার হাইজিন, পুয়ার কট কেয়ার, কমিউনিটি অ্যাকোয়ার্ড যে রিস্ট্রিক্ট রয়েছে। আচ্ছা, a term newborn presented to OPD, euro discoloration of skin is clear at the age of 36 hours. 36 hours মানে ডে 2 তে পড়ে গিয়েছে। Jaundice was confined to head and trunk above the umbilicus, মানে umbilicus-এর উপরে সীমাবদ্ধ আছে। The baby's blood group is O negative, তার মানে এখানে আরএস ইনকম্প্যাটিবিলিটি হওয়ার কোনো সুযোগ নেই। What could be the commonest cause? আমরা যদি আবেদন মূল স্যারের বই থেকে দেখি, তো সেকেন্ড এবং থার্ড ডেতে যে 3টা কজ থাকে, 1 নম্বরে থাকে ফিজিওলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি, এবং সুন্দর করে ইউজুয়ালি। 2 নম্বরে দেওয়া আছে যে ক্রিগনাল লেজার সিনড্রোম এবং ব্রেস্ট ফিডিং জন্ডিস। তো যেহেতু ইউজুয়ালি ফিজিওলজিক্যাল জন্ডিস হয় এই বাচ্চার ক্ষেত্রে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মাথা এবং শরীরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এটা ফিজিওলজিক্যাল জন্ডিস সঠিক উত্তর। এনে etiology দেওয়া রয়েছে, দেখেন সেকেন্ড থার্ড ডে অফ লাইফে ফিজিওলজিক্যাল ইকুয়ালি দেওয়া রয়েছে, সঠিক উত্তর ফিজিওলজি। A baby was born at 33 weeks and developed respiratory distress soon after birth with respiratory grunting. Mother did not got any steroid therapy before delivery. What could be the finding in the X-ray of this child? 33 সপ্তাহ মানে সে প্রিম্যাচিউর, প্রিটার্ম, এবং জন্মের পরপরই রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে। মা কোনো স্টেরয়েড থেরাপি পায়নি, সিঙ্গেল ডোজও পায়নি। আমাদের মোস্ট পসিবল ডায়াগনোসিস হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ইন্টারলিউবুলার সেপ্টাল এডিমা, হাইপার ইনফ্লেটেড লাংস, এগুলো পাওয়া যায় ট্রানজিট টেকিপনিয়া অফ নিউবর্নে। ওপাসিটিস নিউমোনিয়াতে পাওয়া যায়। কোর্স স্ট্রিকিং অফ দ্য বুট লাংফিং পাওয়া যায় মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমে। এয়ার ব্রঙ্কোগ্রাম, এটা পাওয়া যায় রেসপিরেটরি ডিস্ট্রেসে। আমার ডায়াগনোসিস রেসপিরেটরি ডিস্ট্রেসে পাওয়া যায়, যেটাতে এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যায়, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, কমপ্লিট হোয়াইটেনিং অফ দ্য লাং পাওয়া যায়। দেখেন সঠিক উত্তর সি। এবং আমাদের যে আমি এক প্যাকেটে দিয়ে ফেলেছি অলরেডি, এআরবি টিটিএন, ডি নিউমোনিয়া, ই নাম্বারটা হচ্ছে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। আর ডিস্ট্রেস সিনড্রোমে কি এক্সট্রা ফাইন্ডিং আছে, এটা এখান থেকেও পড়তে পারেন, এবং আবেদ স্যারের বই, ইমরান খান স্যারের বই আর সুন্দর করে দেওয়া রয়েছে, আমরা সেখান থেকেও পড়ে রাখবো। ডেভেলপমেন্টাল ডিলে সাসপেক্টেড ইফ এ চাইল্ড হ্যাজ নট অ্যাচিভড। একটা বাচ্চা কখন ডেভেলপমেন্টাল ডিলে আমি সাসপেক্ট করবো, এই কিছু কন্ডিশন রয়েছে। সোশ্যাল স্মাইল বাই 2 মান্থ ফলস, এটা 3 মান্থ হবে, 2 মান্থ একটু লেট হতে পারে, 1.5 মাসের কথা বলা হয়েছে, 1.5 মাস থেকে 2 মাস, এটা ইট ইস নর্মাল। নেক কন্ট্রোল বাই 3 মান্থ, ইটস নর্মাল মাইলস্টোন। সিটস উইথ সাপোর্ট বাই 12 মান্থ, ফলস অ্যান্সার। 7 মান্থ হবে না, 12 মান্থ হলে আমরা ডেভেলপমেন্টাল ডিলে সাপোর্ট করব। টয়লেট কন্ট্রোল বাই 60 মান্থ, 5 বছর বয়সে হলে আমরা ডেভেলপমেন্টাল ডিলে সাপোর্ট করবো। কেবলমাত্র সঠিক উত্তর ওয়ার্ক ওয়েল বাই, যদি 20 মাসে যদি আমরা বাচ্চা হাঁটতে না শিখে, তবে সেটা হবে আমাদের ডেভেলপমেন্টাল ডিলে সঠিক উত্তর। এখানে ব্যাখ্যাগুলো আমি অলরেডি বলে ফেলেছি, এবং এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্ট মনে রাখবেন। একটা এসবি এমসিকিউ তো সম্ভবই, এখানে একটা এসবি করা হয়েছে, এমসিকিউ তো আসতেই পারে, এসবিও আসবে। সাইন অফ গুড পজিশনিং ইন ব্রেস্টফিডিং, গুড পজিশনিং, গুড অ্যাটাচমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ এমসিকিউ এন্ড এসবি। আমরা দেখি যে কনফিউশন হতে পারে, বলা হয়ে থাকে যে সাধারণত যে যে কোনো একটা মনে রাখে না, আমরা দুটো মনে রাখবো, যে কোনো একটা না। পজিশনিং এবং অ্যাটাচমেন্ট, আগে পজিশনিং আছে। পজিশনিং হয় প্রথমত যে দ্য বেবিস বডি ফুললি সাপোর্টেড, স্ট্রেট হেড এন্ড বডি ক্লোজ টু মাদার, এন্ড দ্য লাস্ট ফেসিং দ্য বেস্ট, নোজ অপোজিট টু দ্য নিপল। অ্যাটাচমেন্টে কি আসে, এটা হচ্ছে দ্য বেবিস চিন ইজ টাচিং দ্য ব্রেস্ট, বেবিস মাউথ ওয়াইড ওপেন, তারপরে মোর এরিওলা অ্যাবভ আর লাস্টলি হচ্ছে দ্য বেবিস লিপ ইজ কার্ড আউট। আমার কি আছে 1 নম্বরে পার্শিয়ালি সাপোর্টেড, ফলস। বেন্ট না, স্ট্রেট হবে।
পি আর ই তাহলে আমার দাঁড়াচ্ছে প্রপার অ্যাটাচমেন্টের ক্রাইটেরিয়া, গুড অ্যাটাচমেন্টের সাইন, এবং ডি নাম্বার ফেসিং দ্য বেস্ট নোট অপোজিশন, ইট ইজ ট্রু ফর গুড পজিশনে, সঠিক ডি। এবং এখানে দেখেন যে গুড পজিশন, গুড অ্যাটাচমেন্টের আমাদের মোটামুটি ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, মোর এরিওলা অ্যাবভ দেন বিলো মাউথ, লোয়ার লিপ ইজ কার্ল আউটওয়ার্ড, মাউথ ওয়াইড ওপেন, চিন ইজ টাচিং দ্য বেস্ট, আমি বলে ফেলেছি, এবং গুড পজিশন এগুলো বলে ফেলেছি। এই দুটো ভালো করে আমাকে খেয়াল রাখতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ ফটোথেরাপি? ফটোথেরাপি সাধারণত আমরা বাচ্চাকে প্রাইমারিলি জন্ডিস কমানোর জন্য দেই, যদি ফটোথেরাপি রেঞ্জের মধ্যে থাকে। আর সেটা হয় যে বাচ্চা ফটোথেরাপি দেওয়া শুরু হয়ে গেলে লুজ গ্রিন স্কুল পাসেস হয়, বাচ্চার হাইপারথার্মিয়া দেখা যেতে পারে, ডিহাইড্রেশন দেখা যেতে পারে, বাচ্চার ব্রোঞ্জ বেবি সিনড্রোম দেখা যেতে পারে, বাচ্চার র্যাশ হতে পারে, সেগুলো মাইল্ড এবং সেলফ লিমিটিং। তাহলে আমার কি কি রয়েছে এর মধ্যে থেকে? একটা কথা রয়েছে ডিহাইড্রেশন। এক নম্বরে লুজ স্টুল না, এটা গ্রিন স্টুল হবে, হাইপারথার্মিয়া হবে 2 নম্বরে, গ্রে বেবি সিনড্রোম কোনাফ্রেনিকল সাইড ইফেক্ট, এটা ব্রোঞ্জ বেবি সিনড্রোম হবে, এবং স্কিন র্যাশেস মোস্ট সিভিয়ার এন্ড রিকোয়ার্ড ট্রিটমেন্ট না, মাইল্ড সিম্পটমেটিক হয় এবং সেলফ লিমিটিং হয়। আমার মোটামুটি আমি এক অ্যান্সার দিয়ে ফেলেছি, এবং এই যে এটা এমা খান স্যার বই থেকে নেওয়া হয়েছে। অবশ্যই ইমিডিয়েট এবং সাথে লেট কমপ্লিকেশনগুলো করে রাখবেন। ফিমেল বেবি মনে রাখবেন, প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট এই প্রশ্নের ক্ষেত্রে। এ ফিমেল বেবি ডেলিভার্ড অ্যাট হোম নরমালি develop bleeding for umbilical stem at day 4. Day 4. First female, then day 4. When query, mother said that the baby didn't receive any intramuscular or oral vitamin after birth. Third information. বাচ্চা জন্মের পরে কোনো intramuscular oral vitamin পায়নি। Umbilical is otherwise healthy. Fourth information. Umbilical healthy and there is no feature on night as spelling mistake. There is no feature of sepsis. No other family member had same type of illness after birth. এখানে বেশ কিছু অপশন রয়েছে। এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা ফিমেল বেবি 4 দিন বয়সে আম্বিলিকাস স্টেম থেকে ব্লিডিং শুরু হয়েছে। বাচ্চা কোনো ভিটামিন পায়নি, ইন্ট্রামাসকুলার ওরাল, কোনো বা আম্বিলিকাস হেলদি আছে, কোনো আম্বিলিকাস ফিচারের সাইন এন্ড সিম্পটম নেই, এবং এই ধরনের মানে কোনো ফ্যামিলি মেম্বার এই ধরনের ডিজিজের সঙ্গে যুক্ত না। আচ্ছা, আমরা ডায়াগনোসিস কি হতে পারে? আমরা রুল অফ এক্সক্লুশনে যাই। লেট অনসেট নিউরোসেপসিস আমরা দেখেছি সেপসিসের কোনো ফিচার নেই, এটা তাহলে আমার রুল আউট হয়ে গেল। আম্বিলিকাস ইজ আদারওয়াইজ হেলদি, মানে আম্বিলিকাস সেপসিসের আরো বেশি ফাউল স্মেলিং থাকে, রেডনেস থাকে, সোয়েলিং থাকে, এগুলো কিছু নেই। এটাও হিমোফিলিয়া, ফিমেল বেবিতে হিমোফিলিয়া ইজ আনলাইকলি টু অকার, কারণ এটা এক্সক্লুসিভ ডিসঅর্ডার। যদি না মা বা বাবা হিমোফিলিক, মা ক্যারিয়ার বা বেবি টার্নার ইত্যাদি ইত্যাদি থাকে, তো কোনো আদার ফ্যামিলি মেম্বার সেম টাইম মিন, তো এটা রুল আউট হয়ে গেল। ভন উইলব্যান্ড ডিজিজের আরো কিছু ফিচার থাকে, এবং ভন উইলব্যান্ড ডিজিজ একটা অটোসোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার, তোমার বাবা বা মায়ের কারণে থাকতে পারতো, থাকতো নাই। এটা তাহলে দেখা যাচ্ছে হেমোরেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অর ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং, এটা সাধারণত ক্লাসিক্যাল পিরিয়ডে 2 থেকে 7 দিনের বয়সে হয়। তাহলে আমার সঠিক উত্তর সি, হেমোরেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। এখানে ব্যাখ্যাগুলো বলা হয়েছে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। আমরা এরপরে ক্লাসিক্যাল, এটা এমআর খান স্যার বইয়েরও সুন্দর করে দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ভালো মতো এটা করে রাখবো। এরপর নেক্সট প্রশ্নে যাই আমরা। এ বেবি বর্ন বিফোর ডেথ 33 উইকস, 33 উইকস, বার্থ ওয়েট 1200 গ্রাম, মানে প্রিটার্ম লো বার্থ ওয়েট। ফিডিং ওয়াজ স্টার্টেড থার্ড পোস্টনেটাল ডে, জন্মের 3 দিন বয়সে ফিডিং শুরু করা হয়েছে। দ্য বেবি ডেভেলপড অ্যাবডোমিনাল ডিসটেনশন, ফিডিং ইনটলারেন্স ইন দ্য ফর্ম অফ ভমিটিং এন্ড ব্লাডি স্টুল অন ফিফথ পোস্টনেটাল ডে, হুইচ রেডিটুয়াল ফাইন্ডিং ইন্ডিকেটস পারফোরেশন অফ গাট ইন দ্য বেবি। মানে প্রথমে আগে জানতে হবে ডায়াগনোসিসটা কি। একটা প্রিটার্ম লো বার্থ ওয়েটের বাচ্চা যা 3 দিন বয়সে ফিডিং শুরু করা হয়েছিল, তার সিমটম দেখা দিয়েছে। এই সিমটমগুলোকে বলা হয় রাইট অফ নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস, অ্যাবডোমিনাল ডিসটেনশন, ফিডিং ইনটলারেন্স এবং ব্লাডি স্টুল অন দ্য ফিফথ পোস্টনেটাল। তার মানে দেখা যাচ্ছে বাচ্চার ডায়াগনোসিস হচ্ছে নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস। নেক্রোটাইজিং এন্টারকোলাইটিসের মধ্যে কোন কোন এখানে 3টা ফিচার রয়েছে, 3টার মধ্যে কোনটা পারফোরেশন ইন্ডিকেট করে সেটা আমাদের দেখতে হবে। নিউমাটোসিস ইন্টেস্টাইনিস আসলে গ্যাস অ্যাকুমুলেশন ইন দ্য মিউকোসা অফ দ্য বাউল, এটা সঠিক উত্তর হবে না। গ্যাস ইন দ্য পোর্টাল ভেন ইন্ডিকেটস সেভারিটি অফ দ্য ডিজিজ। ট্রিপল বাবল শ্যাডো, ট্রিপল বাবল শ্যাডোটা আমরা একটু আনলাইকলি নামটা শুনেছি, আমরা শুনেছি ডাবল বাবল শ্যাডো। ডাবল বাবল শ্যাডো ডিউরাল অ্যাট্রেসিয়াতে পাওয়া যায়, ট্রিপল বাবল শ্যাডো জেজুনাল অ্যাট্রেসিয়াতে পাওয়া যায়। শোল্ডার সাইন ইনফেন্টাল হাইপারট্রিক পাইলোরিক এক্সপেরিয়েন্স পাওয়া যায়। নিউ পেরিটোনিয়াম ইন্ডিকেটস পারফোরেশন অফ দ্য গাট ইন দ্য দেখেন সঠিক উত্তর ই। এবং এখানে ব্যাখ্যাগুলো যেটা আমি অলরেডি বলে ফেলেছি, এটা আমার আমাদের যেটা এই অংশটুকু এমআর খান স্যারের বই থেকে নেওয়া রয়েছে, আপনার বই থেকে পড়তে পারেন, দেখেন। New perineum indicates a perforation on the abdominal extent. A 2-year-old child came to see OPD. Which of the following danger sign might present in the child? আমি অলরেডি danger sign বলে ফেলেছি, convulsion during present or past illness, তারপরে lethargy, unconsciousness, তারপরে refusal to feed or drink, and the last one vomit everything। এর মধ্যে থেকে কাফ, ফিভার, ডায়রিয়া, এগুলো সাধারণত জেনারেল সাইনের মধ্যে পড়ে না। এগুলো চিফ মেইন কমপ্লেন বলে একটা টার্ম আছে জেনারেল ডেঞ্জার সাইনের নিচে, তার অংশে শুধু কনভালশনটা আমার জেনারেল ডেঞ্জার সাইনের মধ্যে পড়ে। আমার সঠিক উত্তর এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, আমরা মূলত বই থেকে দেখে নিতে পারবো। A newborn with gestational age 40 weeks got admitted with tachypnea, chest retraction, cyanosis. Liquor was greenish color. What might be the possible diagnosis? দেখেন 40 সপ্তাহ বয়স, প্রায় 40 সপ্তাহ মানে বলা হচ্ছে যে টার্ম অর পোস্ট টার্ম, এটা পোস্ট টার্মের দিকে চলে যাচ্ছে। তার শ্বাসকষ্ট হয়েছে, সাইনাস হয়েছে, এবং লিকার গ্রিনিশ হয়েছে। তার মানে তার লিকার স্টেন্ট, তার মানে যে কন্ডিশনগুলো রয়েছে এক্সপেডিশন হবে না, কারণ তার মোটামুটি প্রিটার্মের আমরা রুল আউট করে ফেলেছি। টিটিএনও হচ্ছে না, কারণ টিটিএনএ সায়ানোসিস আনলাইক একটা ফিচার, এবং লিকার গ্রিনিশ থাকে না। পিএনএ হচ্ছে না, কারণ পিএনএতে ট্যাকিমিয়া থাকে না সাধারণত, পিএনএতে বাচ্চার অ্যাপনিয়া থাকে, অর্থাৎ তার সাইলেন্সিস থাকতে পারে। এবং দ্য লাস্ট ওয়ান হেমোরেজিক নিউবর্ন ভিটামিন কে ডেফিসিয়েন্সি, কোনো ফিচার আমরা পাচ্ছি না। এই সব কিছু সিনারিওটা যাচ্ছে মেকোনিয়াম এসপিরেশন সিন্ড্রোমেটিক। আমার সঠিক উত্তর মেকোনিয়াম এসপিরেশন সিন্ড্রোম। এক্সপ্লেনেশনে এখানে ফিচারগুলো বলা হয়েছে, এগুলো আমি অলরেডি বলে ফেলেছি, আমরা বই থেকে ভালো মতো পড়ে ফেলবো। 9 months of age following osseous center will present, মোস্ট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব কঠিনও বলা যায়, অনেক মনে রাখতে হয়। দেখেন সহজে যেটা আমরা মনে রাখতে পারি, 9 মান্থসে আমাদের হেড অফ দ্য ফিমারের অসেস সেন্টার হয়, এবং বাকিগুলো কোনোটাই মান্থসে হয় না, সবগুলো এজে হয়। দেখেন আমাদের সঠিক উত্তর ডি। এবং ক্যাপিচুলাম 2 ইয়ার্সে,
ট্রাইকুয়েটার 3 ইয়ার্সে, তারপরে ট্রাপিজিয়াম 5 ইয়ার্সে এবং হেড অফ দ্য ফিমারও হেড অফ দ্য রেডিয়াস 5 ইয়ার্সে। এর মধ্যে একমাত্র মান্থসে হয় হেড অফ দ্য ফিমার। আমরা এটার যে এক্সপ্লানেশন মেমার খান স্যার বইয়ে একটা সুন্দর একটা ছবি আছে, সেই ছবিটা থেকে ভালো মতো পড়ে রাখি। বিশেষ করে প্রথম দিকে প্রথম 1 বছরের মধ্যে যেগুলো হয় ইনসিডেন্টগুলো আমরা ভালো করে রাখার চেষ্টা করব। ফিজিক্যাল ম্যানিফেস্টেশন ইন দ্য কেস অফ নিউবর্ন আইইউজিআর ইন্ট্রা-ইউটেরাইন পোস্ট রিটার্ডেশনের বেবির ক্ষেত্রে কি ফিজিক্যাল ম্যানিফেস্টেশন পাওয়া যায়? এটা একটু প্রথমত যে বাচ্চা সাধারণত যদি 2,500 গ্রাম টু 2,500 গ্রামের নিচে হয় তাকে লো বার্থ ওয়েট বলা হয়। দুটো টার্ম আছে এখানে, appropriate gestational age or and small for gestational age or IUGR। তো সাধারণত যদি কোনো বাচ্চা প্রি-টার্ম হয় তাহলে দেখা যায় যে একটা সেলের চার্ট আছে, আমাদের অতটুকু জানার দরকার নাই। যেটা হচ্ছে যে আইইউজিআর 10 সেল টাইম চার্টে ফেলতে হয়, 10 সেলের নিচে হলে আইইউজিআর হয়। আর সে যেই বয়সের হোক না কেন, ওই লো বার্থ ওয়েট কিন্তু ওই বয়সের সেন্টার চার্ট অনুযায়ী 1029 সেন্টারের মধ্যে 99 সেন্টারের মধ্যে হয়, তাহলে সেটা হয়ে যায় স্মল ফর গেস্টানাল এজ বা যেকোনো সহজে লো বার্থ ওয়েট বলে। অ্যাবসেন্স সোল ক্রিস এটা প্রি-টার্ম লো বার্থ ওয়েট যেটা এজিএ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টানাল ক্রাইটেরিয়া। জিয়াস হাইপোটোনিয়া এটা প্রি-টার্মের ক্রাইটেরিয়া। প্লেন্টি অফ তা যে লাঙ্গো হেয়ার এটা প্রি-টার্মের ক্রাইটেরিয়া। ভিজিবল গার্ড কয়েলস ওভার দ্য অ্যাবডোমেন এটা প্রি-টার্মের ক্রাইটেরিয়া। আইইউজিআর ড্রাই লুজ থিক স্কিন পাওয়া যায়। বি নাম্বার সঠিক উত্তর। দেখেন স্কিন যেটা আছে মে হ্যাভ ক্র্যাক অর ফিলিং অফ পিএইচডি এবং এখানে দেখেন যে এখানে স্কিন ড্রাই লুজ থিক 7 নম্বর অপশন। স্মল ফর ডেট আইইউজিআর স্কিন ড্রাই লুজ এন্ড থিক। দ্য লাস্ট question of this the last question of the আমাদের আজকের পেপার আজকের অংশে in fetal phase of growth which one is the determinant? চারটা ফেজ আছে, fetal, infantile, childhood, pubertal, সবগুলো মনে রাখতে হবে। থাইরয়েড হরমোন নো রিলেশন উইথ fetal ফেজে। থাইরয়েড হরমোন গ্রোথ হরমোন গুড হেলথ এন্ড হ্যাপিনেস সাধারণত ইনফ্যান্টাইল ফেজে ডিটারমিন্ট হয়। আর বি নাম্বারটা বাদ দিয়ে বাকি চারটাই ডিটারমিন্ট হয় হচ্ছে চাইল্ডহুড ফেজ। শুধুমাত্র 2 নাম্বারটা IGF-2 এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট ফর ফিটাল ফেজ। আমার সঠিক উত্তর বি। এবং দেখেন ইউটেরাইন এনভায়রনমেন্ট, মেটারনাল নিউট্রিশন, IGF-2, HPL, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইনসুলিন আদার ডিটারমিনেন্টস অফ এ গ্রোথ ফেজ। আমরা মোটামুটি চেষ্টা করেছি আমাদের 30টি প্রশ্নের মাধ্যমে নিউরোলজি, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, IMCI, IUICF এই সকল টপিককে টাচ করার। তো 30টা প্রশ্নের মাধ্যমে তো আসলে পুরো অংশটি টাচ করা যায় না। তারপর আমরা আশা করব আমাদের আলোচ্য প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট টপিক টাচ করা হয়ে গিয়েছে। রিকোয়েস্ট থাকবে যে যার যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলো আমরা কারেকশন করার চেষ্টা করব এবং আমরা যেটা করব যে আর ভুলগুলো যেন আমাদের ফার্দার না হয় সেই চেষ্টাটা আমরা থাকবে। সবশেষে ধন্যবাদ এতক্ষণ থেকে এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য। আমরা ক্লিনিক্যাল অংশে বেশি অবশ্যই বাকি অংশগুলোতে জোর দেব। ক্লিনিক্যাল অংশে আমরা চেষ্টা করব যেন আমাদের ভুল না হয়। বেশি, বেশি করে পড়ব। কারণ এটা একটু অবহিত থেকে যায় আমার কাছে মনে হয়েছে। আর যেহেতু বর্তমান সময়ে ক্লিনিক্যাল অংশ থেকে বেশি আসছে, নিউরোলজি থেকে বেশি প্রশ্ন হয় সাধারণত IUICF বাকি যে IUIC বা NCERT ডেভেলপমেন্ট ছোট, ছোট টপিক ইম্পোর্টেন্ট কিছু অংশ থেকে বেশি প্রশ্ন হয়, বারবার হয়। আমরা চেষ্টা করব সবগুলো অংশ সমানভাবে টাচ করার এবং ক্লিনিক্যাল অংশ থেকে আমার যেন একটা প্রশ্ন ভুল না হয়। কারণ ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে বেসিক থেকে ভুল হওয়ার সুযোগ থাকে, অনেক পড়া থাকে সেখানে। অনেক কিছু থাকে, এত কিছু তো পারা যায় না। হ্যাঁ, তুলনামূলকভাবে পিডিয়াট্রিক্স এর ক্লিনিক্যাল অংশে কলেবরটা একটু কম। তাই আমরা চেষ্টা করব এখান থেকে যেন আমার কোনো ভুল না হয়। অন্ততপক্ষে আমার যেই পড়াগুলো হয়েছে সেখান থেকে যেন কোনো অংশ ভুল না হয়। আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার কথা শোনার জন্য। যদি আপনাদের একটি নতুন তথ্য হলেও জানা হয়ে থাকে, যদি কোনো কনসেপশন আগে উইক ছিল ক্লিয়ার হয়ে থাকে, তবে আমার এতক্ষণের কথা সার্থক হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকবেন, ভালো মতো পড়াশোনা করবেন। সামনের ফাইনাল বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।